বর্তমান এই হাসিনা সরকার, আমি নামটা বলবো না, আমার সরকারের সাথে থাকে, যেহেতু আমি একটা আওয়ামী লীগ পরিবারের সন্তান, আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান, আমি জানি সরকারের ঘনিষ্ঠ একটা লোক আছে আমার, তার মাধ্যমে আমি ইনফরমেশনটা পেয়েছি। এই সরকার এই ছাত্রদেরকে যে লিস্টটা দিয়েছে বর্তমান রয়ের কাছে, আপনারা জানেন কিনা আমি জানি না, প্রত্যেকটা ছাত্র বর্তমানে আপনার মনে হয় 2000 ছাত্রের লিস্ট নাম তাদের মাঝে ছড়িয়ে দেওয়া হয়েছে। এক সেকেন্ড, তৃতীয়ত হচ্ছে লাশের যে বিষয়টা, আমি 4টা হাসপাতালের কথা বলি যে স্যার আপনাকে, ঢাকা মেডিকেল, আপনার হচ্ছে কি বলে ওটা যাত্রাবাড়ি, আর একটা হচ্ছে বনানীতে মনে হয়, 4টা হাসপাতালে আজকে আপনার গত শুক্রবার, বৃহস্পতিবার শুক্রবারের রিপোর্ট 851 জনের লাশ পাওয়া গেছে ওখানে। তো শেখ হাসিনা কিন্তু অলরেডি ক্লিনিক্যালি ডেথ বা পলিটিক্যালি কিন্তু ডেথ। এখন ডাক্তার শুধু ঘোষণা দেবে যে দিয়া তার আত্মীয় স্বজনকে বলবে কবরটা আপনার ডেড বডিটা নিয়ে যান। আজকে ছাত্রদেরকে ঢাকাতে রাস্তার মধ্যে যাওয়ার সময় একজন ছাত্রকে যখন পরিচয় দিয়েছে আমি ছাত্র, তখন তাকে ওখানেই পিটানো হয়েছে, তাকে পুলিশ ওখানেই পিটিয়েছে। যতক্ষণ পর্যন্ত তার পুরো ডিটেলস না আছে তখন কিছু বলে নাই, কিন্তু যখন বলেছে আমি ছাত্র তখন তাকে পিটানো হয়েছে। স্বৈরাচার হাসিনা সরকার থেকে বাঁচাতে পারেন কি, বাঁচানোর জন্য কিছু একটু করতে পারেন কিনা? সেনাবাহিনী যারা পুলিশ কর্মকর্তা উদ্যোগের মতো যারা আছেন দেশের বাহিরে, সাংবাদিক, আমার মারুফ মল্লিক স্যার, আপনিও, আপনার সবাই প্লিজ দেশের জন্য একটু কিছু করেন, এগুলা সহ্য হচ্ছে না। লক্ষ্য করছি যে আমাদের যারা দুবাই তারপর সৌদি আরবে যারা আমাদের ছাত্র আন্দোলনের পক্ষে যারা আন্দোলন করেছে তাদের অনেকে গ্রেফতার করা হয়েছে, যেমন বিভিন্ন মেয়াদে 3 বছর, 5 বছর, 10 বছর বা 21 বছর পর্যন্ত সাজা দেওয়া হয়েছে। তো ব্যারিস্টার জিল্লুর রহমান উনি আমার খুবই প্রিয় একজন ব্যক্তিত্ব। তো ওনার কাছে আমার প্রশ্ন যে যদি সরকার পতন হয় বা যদি সরকার পতন নাও হয়, তাহলে এই প্রবাসীরা যারা রেমিটেন্সে খুব বড় একটা ভূমিকা রাখে তাদের ফেরত আনার জন্য বা সাজা মওকুফ করার জন্য সরকার থেকে কোনো প্রকার অনুরোধ বা কোনো কিছু একটা আবদার করা হবে কিনা? একটা প্রশ্ন, বেশি সময় নিব না। সেনাবাহিনী ট্রলে আছে, আমরা কিছু কিছু সিন দেখলাম সেনাবাহিনীর সামনে কি করে পুলিশ আপনার নিরস্ত্র জনগণের উপরে গুলি করতে পারে, এগুলো করা হয়েছে। যেহেতু মনে করেন যে আমরা অতি আবেগী বাঙালি, যেহেতু দুবাই বা সৌদি আরব এখানে মেবি রাজতন্ত্র বা রাষ্ট্রতন্ত্র চালু আছে, সো সেইখানে তো স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলাটাও আমার মনে হয় না যে ন্যায়জনক। তারপরেও আমার প্রশ্ন যে যদিও এটা মনে করেন যে ছাত্র আন্দোলনের সাথে তারা যুক্ত হয়েছে, তো এখানে তাদেরকে সাজা মওকুফ করার জন্য আমার মনে হয় যে সরকারের একটা কাজ করা উচিত। সো এটা সরকার করবে কি করবে না? আর যদি সরকার পতন হয়, বিরোধী দলের তো উচিত যে সরকার বিরোধী আন্দোলনে তারা যুক্ত হয়েছে, তো তাদের জন্য একটা কিছু করা, সাজা মওকুফ করা। তো এটা কতটুকু সম্ভব বা কতটুকু বাস্তব? আওয়ামী লীগের সভাকে কেন্দ্র করে একটা হোটেল বুকিং নিছিল, তারা অনুষ্ঠান করবে বা মানে তাদের পদবি তারা বাছাই করে নিবে। অনুষ্ঠান কিন্তু অনুমতি নিয়ে হোটেল বুকিং দেওয়ার পরেও কিন্তু আপনার যে কোনো কারণে একটা গন্ডগোল হয়েছে, গন্ডগোল হওয়াতে পুলিশ আসছে এবং সবাইকে ধরে নিয়েছে এবং জেল হয়েছে এবং বর্তমানে অনেকে দেশে আছে, 10 বছর 20 বছর কারাদণ্ড হয়েছে। জাস্ট এটা বলার কারণটা হলো আমরা যারা প্রবাসী আছি, আমরা আসলে বাংলাদেশি আবেগী জাতি। আমি সৌদি আরবের 20 বছর যাবত আছি, আমার সাথে অনেক, আমি একটা ইঞ্জিনিয়ারিং অফিসে জব করি আর্কিটেক্ট হিসাবে। সো আমার অনেক কলিগ আছে এবং আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে যারা গভর্নমেন্ট জব করে এবং আইন প্রশাসন পুলিশ জব করে। তারা কিন্তু এই আপনারা জানেন সৌদি আরব মিডল ইস্টের অনেক জায়গায় কিন্তু গণতন্ত্র নাই, এখানে কখনো মিটিং মিছিল সমাবেশ এখানে এলাও না। আপনি যদি লিখিত মানতে চান সেই অনুমতি আপনি পাবেন না। এটা আমি যতটুকু জানি আমার 19-20 বছর যাবার অভিজ্ঞতা থেকে। আমি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমি চাচ্ছি না যে প্রবাসী কোনো একটা ভাই আবেগ হয়ে রাস্তায় নেমে এরকম স্লোগান দিয়ে মিটিং মিছিল করে যেন তাদের জীবনটা, তাদের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাক, এটার জন্য কিন্তু আপনার এই প্রোগ্রামে আসা। আমি যে কথাটা শেয়ার করছি এটা অনুমতি নিয়েও কিন্তু তারা এখন বর্তমানে জেলে আছে। আমার নিয়ারেস্ট কিশোরগঞ্জ কুরিয়ারচর বাড়ি, সে আওয়ামী লীগের একজন সাধারণ সম্পাদক ছিলেন, অনুমতি নিয়েও কিন্তু তারা অনুষ্ঠান করছে, যে কোনো কারণে অনুষ্ঠানটা দ্বন্দ্ব হয়েছে বিদায় পুলিশ তাদেরকে ধরে নিয়েছে, জেলে আছে। এখন বুঝেন অনুমতি ছাড়া গেলে কি অবস্থাটা হতে পারে, এটা কেয়ার করার জন্য আমি সকল প্রবাসীদেরকে আহ্বান জানাবো যারা মিডল ইস্টে আছেন, কখনো আপনারা এই কাজটা কখনো করবেন না। তো অনেক আছে। যাই হোক, আমি যে কথাটা আপনাকে বলতে চাচ্ছি, বাংলাদেশের যে অবস্থাটা, আমি ফ্যামিলি থেকে আজকে কথা বলেছি অনেকদিন পর, মোটামুটি ফোন করে টেলিফোনের মাধ্যমে কথা বলতে পেরেছি। ওয়াইফাই লাইন পাই না, অনেকে বলছে ওয়াইফাই চালু হয়েছে, আসলে এটা কোঠাভিত্তিক হয়েছে। আমি এটাকে কোঠাভিত্তিকই বলবো, কারণ অনেক জায়গায় হয়েছে, অনেক জায়গায় হয় নাই। প্রশ্নটা হলো যে দেশের জিনিসপত্র এত পরিমাণে দাম বাড়ছে, এভাবে যদি আর 2-4-5 দিন থাকে, মানুষের হাতে টাকা নাই। আমি 2 জায়গায় ফোন করছি, চিটাগং এবং আমার বাড়ি ময়মনসিংহ শহরে,
2টা জায়গাতে ফোন করার পরে তাদের কাছ থেকে যে রিপোর্ট পেয়েছি, যাতে তথ্য পেয়েছি, যদি এইভাবে চলতে থাকে 1 সপ্তাহ পরে তারা থালা বাটি নিয়ে নামতে হবে। যাদের ব্যাংকে টাকা আছে কিন্তু টাকা হাতে নাই, উঠাতে পারছে না। এটা হলো রিয়েলিটি এবং এটা হলো বাস্তবতা। এখন বাকিটা আমরা এই সম্পর্কে কিছু আমার তথ্য জানতে চাচ্ছি ব্যারিস্টার জিল্লুর রহমান স্যারের কাছ থেকে এবং ডক্টর মারুফ মল্লিক স্যারের কাছ থেকে। ধন্যবাদ। আসলে আপু কি বলবো বুঝতেছি না, নিজেরা খুব অপরাধী মনে হচ্ছে। আমি নিউ ইয়র্ক থেকে বলতেছিলাম, আমি অনেক অ্যাক্টিভ ছিলাম এখানে আন্দোলনের সাথে। তো গতকালকে রাতে আমার একটা ফ্রেন্ড বাংলাদেশ থেকে আমার সাথে কন্ট্যাক্ট করছিল। ওরা আমার বলছিল যে দোস্ত তুই পারলে আমার ফেসবুক আইডিটা আর আমার ইনস্টাগ্রামটা বন্ধ করে দিস। আমি কাছ থেকে যেতে যেতে ভাই অনেক লেট হয়ে গেছে, আমি আর পারি না এর সাথে কন্ট্যাক্ট। আজকে সকাল থেকে সে মিসিং। সে হচ্ছে একটা ফিল্ম মেকার। আর একটা ফ্রেন্ড নীরব, সেও ফিল্ম মেকার, সেও আজকে সকাল থেকে মিসিং। পরে জানতে পারছি যে তার বাসা থেকে তাকে নাকি তারা ধরে নিয়ে গেছে। এখন আসলে কি বলবো আসলে আপু, আসলে খুব আন্দোলন তো করতেছি কিন্তু কোন দিক যে করবো কোনো দিক ঠিকানা পাইতেছি না। তো মারুফ মল্লিক ভাইয়ের সাথে একটা মানে রিকোয়েস্ট থাকবে, আপনি আসলে আমরা তো নিউ ইয়র্ক থেকে অনেক কিছু করার ট্রাই করতেছি, আমরা পারবো কতটুকু আমরা জানি না। আপনি যদি আমাদেরকে ছোট্ট একটা দিক নির্দেশনা দেন যে আমরা কিভাবে কোথায় গেলে কোন কাজটা করা যায়। আমি নিজে একটা পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলাম বাংলাদেশে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। সো আমাদের এখানে যেটা হয়েছে, আমাদের প্রাক্তন স্টুডেন্ট যাদের যে মনে করেন আমাদের সংগঠনটা। জাহাঙ্গীরনগরের কোন ব্যাচের? আমি 39। আচ্ছা, আমিও জাহাঙ্গীরনগরের। জি ভাইয়া, তো আমাদের এখানে প্রাক্তনদের আমাদের একটা ফোরাম ছিল আর কি। তো এখানে সব বললাম কি সব দালালে ভরপুর। অর্থাৎ আমি জুনিয়র, আমার ইমিডিয়েট জুনিয়র মারা গেছে দেখে আমার হয়তো গায়ে লাগছে, ওনাদের জুনিয়র আমি মারা যায়নি দেখে আমার সিনিয়র ভাইরা আসলে এগুলা কেয়ার করে না। আমরা আমাদের গ্রুপ থেকে বিতাড়িত করা হয়েছে, আমি গ্রুপ থেকে বের হয়ে গেছি অলরেডি। শুধু আমি না, আমরা অনেকেই এরকম গ্রুপ থেকে বের হয়ে গেছি ভাইয়া। সো ভিডিওগুলো আসছে, আমার মনে হয় আন্তর্জাতিক পর্যায়ে যদি কেউ এটা নিয়ে কেস করতে চায়, যে বিভৎসকর যে অত্যাচার, যেভাবে গুলি করে মেরেছে, তাদের যে ভিডিওগুলো আমার কাছে আছে, আমি এগুলো আপনাদের মাধ্যমে আমি আপনার কাছে পৌঁছাতে চাই। আমি সেই ভিডিওগুলো আপনাদের মাঝে কিভাবে পৌঁছাবো সেটার একটা ব্যবস্থা আমাকে করে দিবেন। সেকেন্ড একটা আমি জিল্লুর স্যারকে বলতে চাই, স্যার আমার বাসাটা হচ্ছে মিরপুর, আমার ওয়াইফ মিরপুরে তো থাকে, ঢাকা মিরপুরে। আমার বাসার সাথে গতকালকে ওখানে বাসায় থেকে একজনকে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে ওখানে পুলিশকে, তারা নিয়ে টেনে হেডসে নিয়ে তার মাথায় গুলি করে হত্যা করেছে, যেটার ফুটেজ পর্যন্ত আমার কাছে আছে, আমি দিতে পারবো আপনাকে। এক সেকেন্ড হচ্ছে বর্তমানে পুলিশের কাছে শুধু 4টা হাসপাতালের কথা বললাম স্যার আপনাকে, তাহলে আপনি মনে করেন আপনাকে তো যদি প্রশ্ন করে সরকারের পক্ষ থেকে, যদি কেউ বলে যে আপনি সৌদি আরবে থেকে আপনি এত কিছু জানছেন কিভাবে এবং আপনি স্পেসিফিক সংখ্যা কিভাবে বলছেন? হ্যাঁ, এটা একটা লিস্ট, ওখানে আমাদের কিছু লোক আছে, সোর্স আছে ওখানে, যেহেতু আমরা নিউজটা পাচ্ছি। আজকে যে নেট চালু হওয়ার পরে যে তথ্যগুলো আসছে, হয়তো ওই সময়টুকুর মধ্যে আমরা চেষ্টা করেছি, যতটুকু সম্ভব চেষ্টা করেছি ওইটাকে কভার করার জন্য, কিন্তু নেট বন্ধ হওয়ার কারণে আমি পুরাটা করতে পারিনি। কিন্তু আমার কাছে যে ভিডিওগুলো আসছে আজকে, যে ভিডিওগুলো আমি দেখতে পেলাম, যেগুলো পোস্ট করার মতো না, ফেসবুকে বলেন অনলাইনে পোস্ট করার মতো না, বিভৎসকর কিছু ভিডিও আমার কাছে আছে। আমি চাই এগুলো আপনাদের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছানো, যাতে বর্তমানে সরকার মারুফ ভাইয়ের কাছে কিভাবে পৌঁছাবেন আমি জানি না, বাট মারুফ ভাই বলে দিবেন। আর আমার এখানে একটা ইমেল অ্যাড্রেসও দেওয়া আছে। বর্তমানে এই ছাত্রদের আন্দোলন থেমে গেলে আপনার কি মনে হয় বাংলাদেশের জনগণ বা সাধারণ মানুষের অধিকার বা কথা বলার কোনো সুযোগ থাকবে? এই হাসিনা রাখবে? এটা একটা প্রশ্ন, আপনার আমাকে উত্তর দিয়ে যাবেন। এবং আপনারা যে অ্যাড্রেস গুলো দিচ্ছেন, আমি ইনশাল্লাহ আজকে রাত্রের মধ্যে আপনাদের মাধ্যমে ওগুলো পৌঁছানোর চেষ্টা করব। সেটি হচ্ছে যে এখন তো এনাফ ইজ এনাফ, মানে এটা অনেক হয়েছে। যে সর্বশেষ যে বক্তা যেটা বললো যে এই আন্দোলন যদি থেমে যায় এবং এই আন্দোলন যদি সরকার স্তব্ধ করে দেয়, তাহলে আমাদের ভবিষ্যতে আমাদের কি কথা বলার কোনো সুযোগ থাকবে কিনা বা স্কোপ থাকবে কিনা। উনি তো অনেকটা আশাবাদী যে মানে কথা বলার সুযোগ উনি খুঁজছে। বাংলাদেশ নামক দেশের অস্তিত্ব থাকবে কিনা সেটা নিয়ে আগে ভাবেন। আর আপনার কথা বলা তো দূরের কথা, আপনার যে স্বাধীনতা পাওয়াটা যত সহজ, স্বাধীনতা রক্ষা করাটা কিন্তু তার থেকে বেশি কঠিন। তো যাই হোক, এনাফ ইজ এনাফ। আমাদের ডক্টর মারুফ মল্লিক অনেক কথা বলেছেন, অনেকগুলো অ্যাডভাইস উনি দিয়েছেন। এই মুহূর্তে আমি একজন সেনা এবং পুলিশ বাহিনীতে 30 বছরের কর্মরত। তো সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী, বা বিশেষ করে সেনাবাহিনীতে যখন যুদ্ধ বাঁধে তখন তাদের বিভিন্ন ডিসগাইজিং পলিসি থাকে। এই যে ডিমোরালাইজিং, ফ্রাস্ট্রেটিং কথাবার্তা বা গুজব ছড়ানো, এটাও কিন্তু শত্রুকে পরাস্ত করার একটা কৌশল। এখন এই যে শেখ হাসিনা গত 6 দিন বা 7 দিন যে তাণ্ডব চালিয়েছে বা চালাচ্ছেন,
তারা কিন্তু বিভিন্ন ধরনের ডিসগাইজ, বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা, বিভিন্ন ধরনের মিথ্যা, বিভিন্ন ধরনের বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছে, যাতে আন্দোলনকারীরা যাতে বিভ্রান্ত হয়ে যায় এবং এই আন্দোলনটা যাতে বিফল হয়। শেখ হাসিনা কিন্তু প্রথম থেকে কিন্তু চেয়েছিল যে বিএনপি এবং জামাত যাতে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হোক। তাহলে সেক্ষেত্রে শেখ হাসিনা যেটা চেয়েছিল যে যদি বিএনপি এবং জামাত যদি আগেই সম্পৃক্ত হতো, তাহলে এটাকে পলিটিক্যাল কালার দিয়ে এই আন্দোলনটা কিন্তু আগেই ব্যর্থ করে ফেলতো। কিন্তু বিএনপি যতগুলো সিদ্ধান্ত নিয়েছে, বিএনপি বা বিরোধী দল, আমি মনে করি এই সিদ্ধান্তটা তাদের ভেরি স্মার্ট সিদ্ধান্ত নিয়েছে। তারা যে আগে সম্পৃক্ত হয় না এবং তারা শেষে সম্পৃক্ত হয়েছে, এবং গতকাল থেকে বিএনপি এবং জামাত যে সর্বাত্মক আন্দোলনে ডাক দিয়েছে এবং এক দফা এবং এই সরকার পতন আন্দোলন, আমি মনে করি এটা বিএনপি তথা বিরোধী রাজনৈতিক নেতৃত্ব থেকে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এখন এই মুহূর্তে সরকার যেটা ভয় পাচ্ছে, আমি তো আপনাকে আগেই বললাম যে রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনা করেছে এবং রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারে ABC, এ তো পাওয়ারে আছে আওয়ামী লীগ, তাহলে আর থেকে বি এবং আর থেকে সি। কিন্তু আমাদের দর্শক শ্রোতাদের যে সমস্ত প্রশ্ন এবং ডক্টর মারুফ মল্লিকও যে প্রশ্ন উত্থাপন করলেন যে আমরা সেনাবাহিনী থেকে যেটা আশা করেছিলাম এবং সেনাবাহিনীর যে ভূমিকা আমরা আশা করেছিলাম, সেই ডক্টর ওই মারুফ মল্লিকের বক্তব্য এবং দর্শক শ্রোতাদের বক্তব্য অনুসারে সেনাবাহিনী ওই ধরনের ভূমিকা এখনো দেখাতে পারছে না। প্রকারান্তরে সেনাবাহিনীর উপস্থিতিতে এই সমস্ত হত্যাকাণ্ড বা নারকীয় হত্যাযজ্ঞ হচ্ছে। এখন প্রশ্নটা হচ্ছে যে আমি বলছি না বা আমি স্বীকারও করছি না যে সেনাবাহিনী এই সমস্ত হত্যাযজ্ঞের সাথে জড়িত। আমি এখনো মনে করি যে সেনাবাহিনী নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালন করছে এবং সেনাবাহিনী নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালন করা উচিত। আপনার গত টকশোতে আমি বলেছিলাম সেনাবাহিনী কিন্তু দায়িত্ব পালন করে তিনটে উপায়, একটা হচ্ছে নিয়ন্ত্রিত, একটা হচ্ছে অনিয়ন্ত্রিত, আর একটা হচ্ছে নিরপেক্ষ। সাধারণত থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বলেন, সেকেন্ড ওয়ার্ল্ড বলেন, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে সেনাবাহিনী নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে এবং সেনাবাহিনী নিরপেক্ষভাবে দায়িত্ব পালন না করলে ওই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এক্সিস্টেন্স বলে কোনো কিছু থাকে না। কিন্তু সেনাবাহিনী যদি নিয়ন্ত্রিত ভাবে দায়িত্ব পালন করে, যেভাবে পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা বিজিবি করছে, সে একইভাবে যদি সেনাবাহিনী নিয়ন্ত্রিত ভাবে দায়িত্ব পালন করে, তাহলে কিন্তু এই আমাদের আন্দোলনটা দীর্ঘস্থায়ী হবে। কারণ সেনাবাহিনী যদি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে, যেটা করা উচিত বলে আমি মনে করি বা আইডিয়ালি সেনাবাহিনীর কাছ থেকে মানুষ যেটা আশা করে, তাহলে এই আন্দোলনটা হয়তো আরো 1-2 দিন আগেই শেষ হয়ে যেত, মানে শেখ হাসিনার পতন বা পদত্যাগের মাধ্যমে, অথবা আরো 1-2 দিন হয়তো কন্টিনিউ করতো এবং মানুষ বিজয়ের উল্লাস পেতেন এবং জনগণের বিজয় হতো। বাট আমি এখনো পর্যন্ত আশা করছি বা আমি এখনো পর্যন্ত দাবি করছি, এখনো পর্যন্ত ভাবছি যে আমাদের প্রাণপ্রিয় সেনাবাহিনী নিরপেক্ষ দায়িত্ব পালন করবে। অনেক ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া, অনেক সময় পত্রপত্রিকাতে এই যে এই আন্দোলনটাকে নস্যাৎ করার জন্য এবং সেনাবাহিনীকে বিতর্কিত করার জন্য এবং সেনাবাহিনী যে শেখ হাসিনার পক্ষে কাজ করছে, আমির স্পেন্সারদের মতো বা পুলিশ লীগ, ওই যে র্যাব লীগ বা বিজিবি লীগের মতো সেনাবাহিনী কাজ করছে, এই ধরনের একটা ভ্রান্ত ধারণা দেওয়ার জন্য অনেক সময় কিন্তু যুবলীগ, ছাত্রলীগ, পুলিশ লীগ, আমার অভিজ্ঞতা থেকে বলছি, তারা কিন্তু এই পুলিশের ড্রেস পরে বা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ড্রেস পরে কিন্তু তারা অপারেশন গুলো করেছে, অ্যাজ লাইক দে আর ফ্রম পুলিশ অ্যান্ড র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, কিন্তু আসলে কিন্তু তারা সন্ত্রাসী লীগ বা গুন্ডা লীগ। একইভাবে সেনাবাহিনীর পোশাক পরে এই অপারেশন গুলো করছে কিনা, সেটি আমি সেনা কর্তৃপক্ষের কাছে আমি উদাত্ত আহ্বান জানাবো যে এটা আপনাদের কোনোভাবেই অ্যালাউ করা উচিত হবে না, যে সেনাবাহিনী ড্রেস পরে যদি কোনো গুন্ডা লীগ, ছাত্রলীগ, যুবলীগ যদি এই কাজ করে থাকে, তাহলে এই দায়িত্ব কিন্তু আপনাদেরকে নিতে হবে এবং আলটিমেটলি যদি এইটা না হয়ে থাকে, যদি সত্যি সত্যি আপনারাই যদি এই দায়িত্ব পালন করে থাকেন, তাহলে আপনারা কিন্তু জনগণের মুখোমুখি হচ্ছেন এবং এর পরিণতি কিন্তু আপনাদেরকে কঠিন পরিণতি ভোগ করতে হতে পারে। কারণ আপনারা হয়তো এই স্বৈর শাসককে হয়তো অল্প কিছুদিন হয়তো জীবন দিতে পারবেন, কারণ শেখ হাসিনা কিন্তু অলরেডি ক্লিনিক্যালি ডেথ। একটা রোগীকে যখন আইসিইউতে ঢোকানো হয়, যখন ডাক্তাররা দেখে যে তাকে বাঁচানো সম্ভব না, তখন ডাক্তাররা তাকে ক্লিনিক্যালি ডেথ ডিক্লেয়ার করে দেয় এবং আত্মীয় স্বজনকে বলে যায় যে হয়তো 2-4-5 দিন সে বাঁচবে, কিন্তু আলটিমেটলি সে আর রিটার্ন আসবে না। এখন এই মুহূর্তে ক্লিনিক্যালি ডেথ একটা সরকার, এই সরকারকে যদি সেনাবাহিনী যদি নিয়ন্ত্রিত হয়ে দায়িত্ব পালন করে, তাহলে হয়তো
আপনি ওষুধপাতি দিয়ে বা হাই ডোজের ওষুধ দিয়ে যে রোগীটা 5 দিন বাঁচত তাকে হয়তো আপনি 15 দিন বাঁচিয়ে রাখতে পারবেন, কিন্তু আলটিমেটলি কিন্তু ওই রোগী মারা যাবে। কিন্তু এতে কি হবে? এতে দেশপ্রেমিক সেনাবাহিনী বিতর্কের জন্ম দিবে এবং তার পরিণতি কিন্তু ইতিহাসে বিভিন্ন দেশে যেমনটি ঘটেছে। আফগানিস্তানের তালেবানদের কাছে নজিবুল্লাহ সরকার যখন পরাজিত হয়, তখন নজিবুল্লাহর যে সৈন্যবাহিনী বা সেনাবাহিনী তারা কিন্তু জনগণের এগেস্টে কাজ করেছিল এবং নজিবুল্লাহ সেনা প্রধান জেনারেল শাহাপুর আহমেদ জায় তিনি কিন্তু ছিলেন নজিবুল্লাহর আপন ভাই এবং জনগণের কাছে যখন নজিবুল্লাহ পরাস্ত হয় তখন এই সেনা প্রধান জেনারেল শাহাপুর আহমেদ জায় এবং নজিবুল্লাহকে জনগণ প্রকাশ্যে গুলি করে